when the sun hits the ground and the moon lights up over the town, when there's no one around and you wonder what it's like to be free, will my heart ever stop bleeding? Will I ever find peace? Will I ever be free? People running in my head, some fight, some want peace instead, and I'm losing control, stuck in this hellhole it seems, in a constant stream of screaming. Will I ever find peace? Will I ever be free? Take me out. Take me out. Take me out of it. ভয়াবহ সময়, ভয়াবহ পরিস্থিতি, হয়তো শতাব্দীর সবচেয়ে বড় ভয়াবহ সময় এটি। ভয়াবহতার মধ্য দিয়ে চলছি আপনি, আমি, চলছে সময়, সবকিছু। কখনো কখনো কেউ কেউ আমরা তুলনা করছি যুদ্ধের সঙ্গে। কোন যুদ্ধ? আগ্নেয়াস্ত্রের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের যুদ্ধ, বোমা, গুলি, গ্রেনেড, বেয়োনেট, এই সমস্ত যুদ্ধ। সেই যুদ্ধে তো জানি প্রতিপক্ষ কে, প্রতিপক্ষ কোন দিক থেকে আসতে পারে, প্রতিপক্ষ কোন দিক থেকে আঘাত করতে পারে, কোথায় গেলে আমার উপর আক্রমণ হতে পারে। যদি গুলি লাগে সে গুলিটি মাথায় কিংবা বুকে লাগলে মরার সম্ভাবনা অনেক বেশি থাকবে, হাত পায়ে লাগলে মরে যাওয়ার সম্ভাবনা হয়তো কম। সেই যুদ্ধকে কি ছাপিয়ে গেছে এই সময়ে? 11 বছর পর সিরিয়াতে এবারের ঈদে মানুষ ঈদের চাঁদ দেখতে বেরিয়েছে, নামাজ পড়তে বেরিয়েছে, গুলি খাওয়ার ভয় ছিল না। এই আগ্নেয়াস্ত্র, পারমাণবিক অস্ত্রের যুদ্ধকে থামিয়ে দিয়েছে, থেমে গেছে। কোনো গুলির শব্দ নেই, কোনো বোমার শব্দ নেই, বিশ্বের সমস্ত রাস্তা জুড়ে শুধুই অ্যাম্বুলেন্সের হুইসেল আর নিস্তব্ধতা। মানুষ যেন থমকে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, চিৎকার করবার ক্ষমতা বোধহয় হারিয়ে গেছে কিংবা সচেতনতা হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমাদের জীবনে অনেক চর্চা বদলে গেছে। বদলে গেছে রাজনৈতিক চর্চা, বদলে গেছে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক সচেতন ব্যক্তিদের আচরণ, বদলে গেছে সামাজিক চর্চা, বদলে গেছে সামাজিকতা। সমাজে প্রিয় মানুষের বাড়িতে আমরা বিশেষ সময়েও, এমনকি ঈদ, কোনো অনুষ্ঠানে কেউ কারো বাসায় যাচ্ছি না। তৈরি হয়েছে সামাজিক দূরত্ব, বদলে গেছে পারিবারিক আচরণ, বদলে গেছে পারিবারিক চর্চা, পরিবারে মানুষের উপর দায়িত্ব অর্পণ কিংবা নিজের কাঁধে তুলে নেওয়া দায়িত্বের ধরন বদলে গেছে। বদলে গেছে ধর্মীয় চর্চা, কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করতে পারছি না, কাঁধে কাঁধ মিলিয়ে উপাসনা করতে পারছি না। ব্যক্তিগত দৈনন্দিন জীবনের চর্চাও বদলে গেছে। নিজের কাজ নিজে করছি, যে কাজগুলোর সঙ্গে পরিচিত ছিলাম কিংবা ছিলাম না, কিংবা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দেখেছি যে কাজগুলো অন্য মানুষ করেছে, আমার সহকর্মী করেছে, আমার
বাড়িতে যে থাকে সেই মানুষটি করেছে, এখন সেই কাজটিও নিজে তুলে নিয়েছি, নিজে করছি। এতে হয়েছে কিছু মানুষ, কিছু না অনেক মানুষ কর্মহীন, তারপরও এই যে পরিবর্তন, এই যে চর্চার পরিবর্তন, এর মধ্যে আমি সেন্টার ফর এশিয়ান থিয়েটারের প্রধান নির্বাহী, একজন নাট্যকর্মী, একজন নাট্য অভিনেতা। আমার মনে প্রশ্ন জেগেছে, কি হবে থিয়েটার চর্চা? থিয়েটার চর্চা কি বদলে গেছে? থিয়েটার চর্চা কি বদলে যাচ্ছে? যদি বদলে যায় তার রূপরেখা কেমন হবে? নানান প্রশ্ন। আমি ব্রাকেটে একটু কথা বলে রাখতে চাই, ইনভাইটেড কমায় একটু কথা বলতে চাই। সম্প্রতি ফেসবুক লাইভ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে থিয়েটার চর্চা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক থিয়েটার কর্মী, অনেক থিয়েটার ডিরেক্টর, অর্গানাইজার তারা এসছে। আমার কেন জানি মনে হচ্ছে প্রত্যেকেই আলোচনা করছে একজন থিয়েটার কর্মী কি করে একটি নাট্য প্রযোজনার মহড়া করবে এবং সেই নাটকটি নিয়ে মঞ্চায়ন করবে দর্শকের সামনে। হ্যাঁ, আমরা জানি থিয়েটার একটি লিভিং আর্ট ফর্ম, যেখানে জীবন্ত কিছু মানুষের সামনে জীবন্ত কিছু মানুষ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে লিপ্ত হয়। কিন্তু থিয়েটার মানে কি তাই শুধু? থিয়েটার, আমি বিশ্বাস করি থিয়েটার একটি জীবন প্রণালী, থিয়েটার একটি জীবনের চর্চা। সেই চর্চা আসলে কি হবে? এখানে শুধুমাত্র নাট্যকর্মী, শুধুমাত্র নাট্য নির্দেশক জড়িত নয়, শুধুমাত্র নাটকের দলগুলো জড়িত নয়। আমি মনে করি থিয়েটার চর্চার সঙ্গে রাষ্ট্র জড়িত, একটি দেশের স্বাধীনতা, একটি দেশের সংস্কৃতি জড়িত। সেই চর্চা যদি থেমে যায়, কিংবা নাটকের আমি প্রদর্শনীর কথাই বলি, একটি নাটক দেখবার পর 500 মানুষের মধ্যে যে ভাবনার জায়গা তৈরি হয়, সেই ভাবনার জায়গা তৈরি হওয়া যদি থেমে যায়, তাহলে একটি জাতির জন্য, একটি সংস্কৃতির জন্য, একটি রাষ্ট্রের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার মনে হয় যে আলোচনাগুলো ওই জায়গা থেকে হওয়া উচিত। থিয়েটার চর্চা, আমরা যখন কোনো সংকটে পড়ি কিংবা কোনো সমস্যায় পড়ি, তখন পরামর্শ কিংবা নির্দেশনা কিংবা গাইডলাইনের জন্য আমরা বিশেষজ্ঞের কাছে যাই, আমরা শিক্ষকের কাছে যাই, আমরা অগ্রজের কাছে যাই, অথবা সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করছেন এমন মানুষের কাছে যাই। থিয়েটার চর্চা কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার নাট্য শিক্ষক, নাট্য নির্দেশক এবং নাট্য গবেষক কামাল উদ্দিন নীলুর সঙ্গে। আমি স্যারকে কল করলাম, স্যার কি হতে পারে, কেমন হতে পারে, কি করতে পারি আমরা, কি কেমন করব, কেমন হবে ভবিষ্যৎ, কি হবে রূপরেখা, কোথায় যাবে থিয়েটার চর্চা, কি করব? এত 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 দীর্ঘ সময় সবার চর্চা, স্যার আপনার 50 বছর, আমার 20 বছর, 25 বছর, কি করব? তখন স্যার কিছু শব্দ, কিছু বিষয় আমাকে বলেছিলেন। ডিসলোকেশন, অ্যাংজাইটি, এই শব্দগুলো শোনার পরে আরো কিছু কথা তিনি বলেছিলেন। আমি সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সেক্রেটারি জেনারেল হিসেবে এবং বাংলাদেশের একজন নাট্যকর্মী হিসেবে দায়িত্ব মনে করেছি এই কথাগুলো শুধু আমি কিংবা আমার সংগঠনের সদস্যদের নয়, এই কথাগুলো সারা দেশের নাট্যকর্মী, নাট্য দর্শক এবং সচেতন নাগরিক সবারই শোনা প্রয়োজন। আমি এই জন্য অনুরোধ করেছিলাম স্যারকে লাইভে আসতে, তিনি রাজি হয়েছেন। আজকে আলোচনার বিষয় কোভিড-19 থিয়েটার চর্চা, সেন্স অফ ডিসলোকেশন অ্যান্ড অ্যাংজাইটি। কামাল উদ্দিন নীলু একজন স্বাধীনচেতা নাট্য নির্দেশক ও নাট্য গবেষক। বর্তমানে তিনি নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইবসেন স্টাডিজ এর ভিজিটিং প্রফেসর ও ইবসেন গবেষক। তিনি ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার আর্টস বিভাগের চেয়ার প্রফেসর এবং বার্লিনের ফ্রেরি বিশ্ববিদ্যালয়ের ইন্টার উইভিং পারফরমেন্স কালচার্স গবেষণা কেন্দ্রের রিসার্চ ফেলো ছিলেন। কামাল উদ্দিন নীলু বেলজিয়ামের লুভিন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের নাট্যকলা বিষয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR এর একজন সম্মানিত সিনিয়র ফেলো ছিলেন। তিনি আন্তর্জাতিক ইবসেন অ্যাওয়ার্ডের জুরি সদস্য এবং আন্তর্জাতিক ইবসেন কমিটির নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। তিনি সেন্টার ফর এশিয়ান থিয়েটার CETর প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল এবং আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কামাল উদ্দিন নীলু সব সময় তার নির্দেশিত নাটকগুলোকে সমসাময়িক রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটের আলোকে উপস্থাপন করেন। তার নির্দেশনা পদ্ধতির সঙ্গে যুক্ত হয়ে আছে বিভিন্ন মাত্রার রূপান্তর প্রক্রিয়া। তিনি তার শৈল্পিক অভিব্যক্তিকে বলছেন, পলিটিক্স ইন অ্যাস্থেটিক্স, ইমপারমানেন্ট বিউটি অফ ইমপারফেকশন।
কামাল উদ্দিন নীলুর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা জার্নালে। তার কাজের মূল ক্ষেত্রটাই হলো আন্তঃসাংস্কৃতিক পারফরমেন্স তত্ত্ব। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আমার এবং আন্তর্জাতিক নাট্য শিক্ষক, নাট্য গবেষক, নাট্য নির্দেশক জনাব কামাল উদ্দিন নীলুকে। স্যার, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি আজকের আলোচনা শুরু করতে চাই। আমার খুব প্রিয় একজন লেখক উম্বার্তো ইকো, ইটালির দার্শনিক এবং লেখক, সাংঘাতিক একটা কথা বলেছিলেন কোনো সময়। সেটা হচ্ছে, when you are on the dance floor there is nothing but dance. এই কথার ভিতরে আসলে আমাদের এক্সিস্টেন্সের প্রশ্ন থেকে যায়, আমাদের অবস্থাটা থেকে যায়। ঠিক আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি সেখানে আমি মোটেও হতাশ নই, আমি খুব আশাবাদী মানুষ। সেই জায়গা থেকে এই ইকোর কথাটা বলা, যেমন ডান্স ফ্লোরে স্পেসটা যেমন বডিকে নিয়ন্ত্রণ করে, বডি স্পেসকে নিয়ন্ত্রণ করে, স্পেস কখনো কখনো ডান্সারকে ছেড়ে দেয়, আবার সেও ছেড়ে দেয়। এই যে একটা রিজারেকশন, ফ্রিকোয়েন্ট রিজারেকশন। এবং থিয়েটারের যে মূল কথা যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে সায়েন্স অফ ইমাজিনারি সলিউশন অ্যান্ড ফ্রিকোয়েন্ট ট্রান্সফরমেশন। এর ভেতর দিয়ে থিয়েটারটা তৈরি হয়। তো আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যেখানে আমাদের সবার গল্পটা এক। অনেকটা কাফকার সেই স্যামসন গ্রেগরের গল্প। যেমন স্যামসন গ্রেগর পোকা হয়ে আটকে যায়, নানা রকম হতাশা, নানা রকম ভয়ঙ্কর সব পরিস্থিতি তৈরি হয়। আবার সেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে, তার অস্তিত্বের প্রশ্নে নানা রকম বিষয়। আজকে ঠিক আমার মনে হয় যে আমি যেন সেই পোকাটি, আপনারা যেন সেই পোকাটি, তারা যেন সেই পোকাটি, সেই রকম একটা জায়গা আমরা ঢুকে পড়েছি। শাহাদাত, আমি কি একটু দেখতে পারি ওই ছবিটা? শাহাদাত, শুনতে পাচ্ছি? শাহাদাত, হ্যাঁ, এই ছবিটাই হচ্ছে আজকে আমরা, এটাই আমি, এটাই আপনি। এখান থেকেই আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি বলেই কিন্তু এত কথা। নাটকের মানুষেরা নানা ভাবে কথা বলছে তাদের অস্তিত্বের প্রশ্নে, তাদের বেঁচে থাকার প্রশ্নে। তো সেইখান থেকেই হয়তো চিন্তার সূত্রপাত যে আমরা হয়তো আবার ফিরে যাব, কিন্তু কিভাবে ফিরে? সেই প্রসঙ্গ থেকে আমি সরে যাচ্ছি আজকের আলোচনার ভেতর, যেখানে দুটো ব্লক আমরা দেখতে পাই। একটা হচ্ছে ডিসলোকেশন, আর একটা হচ্ছে অ্যাংজাইটি। এই ডিসলোকেশনের ভেতরেই কিন্তু আমার কাছে স্পেসটা আমি দেখতে পাই, আর অ্যাংজাইটির ভেতরে আমি দেখতে পাই এর আর্টিস্টিক এক্সপ্রেশন। আমি কিন্তু এখানে এলিনিয়েশন বলছি না, আমি এখানে সেপারেশন বলছি না, আমি বলছি ডিসলোকেশন। যখনই আমি ডিসলোকেশন শব্দটি বলি তখন ওর ভিতরে কোথাও যে একটা রিলোকেট করার সম্ভাবনার জায়গাটা থেকে যায়। সেই সম্ভাবনার জায়গা থেকেই
আমি কথা বলবো, তার আগে আজকের এই পরিস্থিতিতে আজকে স্পেসটা শুধু আর্টিস্টিক স্পেস নয়, এটা আমার ভেতরের স্পেস, আমার শরীরের স্পেস, আমার রাষ্ট্রের স্পেস, মানুষের স্পেস, আমার ভৌগোলিক স্পেস, বিশ্ব স্পেস, সাইবার স্পেস, নানা স্পেসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি ভার্চুয়াল স্পেস। সেই স্পেসের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি বলেই কিন্তু সবার মধ্যে কিন্তু এক ধরনের একটা হতাশা কাজ করছে, ভয়ঙ্কর সব পরিস্থিতির কাজ করছে, রিজেকশনের কাজ করছে, সেলফ রিজেকশন শুরু হয়ে গেছে প্রত্যেকে। এক ধরনের ব্লেম গেম চলছে পৃথিবীতে, এক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি হচ্ছে, একজন আরেকজনকে অস্বীকার করছে। WHO এক ধরনের কথা বলছে, আর এক দিক থেকে রাষ্ট্রপ্রধানরা আর এক ধরনের কথা বলছে, তাদেরকে বিনাশ করে দিচ্ছে। এর মধ্যে দিয়ে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের মধ্যে নানা ধরনের ব্লেম তো শুরু হয়ে গেছে, ব্লেম করছে যে তুমি এইটা করেছো, না তুমি এইটা করেছো। এটা ক্রমাগত আমরা আজকে 3 মাস 4 মাস ধরে আমরা এই অবস্থার মধ্যে আমরা কিন্তু আছি, এবং সব সময় আমরা দেখছি যে একটা অদ্ভুত ধরনের এক ধরনের বায়ুবীয় কিছু ব্যাপার তৈরি করছে, যে কখনো মনে হয় এটাই বোধহয় সত্য, আবার কখনো মনে হয় না, এটা তো সত্য নয়। তো এইরকম একটা পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। সেই জায়গার থেকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের আর্টিস্টিক স্পেসের জায়গাটা, কারণ নানা রকম সমস্যা তৈরি হয়েছে। আজকে বলছে তুমি এই মুখোশ মাস্কটা পরো, কালকে বলছে না এই মাস্কটা পরো না। সবাই কিন্তু পাজল। আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আমাকে বলে দেওয়া হচ্ছে আমাকে কিভাবে জীবনযাপন করতে হবে, আমার কিভাবে চলতে হবে। আমরা সবাই কিন্তু হতাশ হয়ে পড়েছি। বাড়ি ভাড়াটা কি করে দেওয়া হবে, আমার চাকরিটা থাকবে কিনা, বিশেষ করে গিগ ইকোনমির মানুষগুলা যারা দৈনন্দিন কাজের ভিতর দিয়ে, অস্থায়ী কাজের ভিতর দিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতো, তাদের অবস্থা এবং তাদের বেশিরভাগ মানুষগুলোই কিন্তু আমাদের এই মাধ্যমের মধ্যেই নানাভাবে যুক্ত হয়ে আছে। তো এই সমস্ত কিছুকে আমার কাছে মনে হয়, আমার কাছে প্রশ্ন, বারবার এই প্রশ্নগুলো ঘুরে আসে, কারণ আমরা কোনো রকমের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিজেকশন শুরু হয়ে গেছে। আমি নিজে রিজেক্ট করছি, আমি আমার পরিবারকে রিজেক্ট করছি। দেখা যাচ্ছে প্রতিটা দেশের সরকাররা পাজল হয়ে গেছে, তারা নিজেরা আজকে একটা কথা বলছে, কালকে নিজেরাই তারা রিজেক্ট করছে। আমরা একটা হতাশার মধ্যে যেন চলে যাচ্ছি, এবং আমরা যেন একটা ইনফরমেশনের অবজেক্ট হয়ে পড়েছি, যেখানে হয়তো আমরা কোনোদিনই কমিউনিকেশনের সাবজেক্ট হতে পারবো কিনা সেই প্রশ্ন থেকেই আমি আমার কথাগুলো শুরু করব, এবং আমার শিল্পের জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু বলে নিতে চাই যে আমি আসলে এখানে থিয়েটারের পুরোহিত বা গুরু বা একজন সাধু সন্ন্যাসীর মতো হয়ে আসিনি। আমি থিয়েটারের একজন অ্যাক্টিভ লোক। আমার নানা রকমের অভিজ্ঞতা, আমি শুধু এশিয়াতে না, আমি আমার দেশে না, আমি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, আমি ক্যারিবিয়ান অঞ্চলে, আমি ইউরোপে, আমি নর্থ আমেরিকাতে, আমি নানা দেশে আমার নানা রকমের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার ভেতর থেকে আমি সবসময় শিল্পের একটা সম্ভাবনার জায়গাটা তৈরি করার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি। আমার থিয়েটার সবসময় কিন্তু
আপনারা যারা আমার থিয়েটার নিয়মিত দেখেন তারা দেখে দিন যে আমার একটা এক্সপ্রেশনের সাথে আর একটা এক্সপ্রেশনের কোনো সম্পর্ক নাই। সবসময় একটা নতুনের খোঁজের ভেতর দিয়ে আমি যাবার চেষ্টা করি। আমি থিয়েটারটাকে কখনোই এক ধরনের আপনার একটা পপুলার থিয়েট্রিক্যাল ফর্ম হিসাবে আমি কখনো সেটাকে বেছে নিতে পারিনি। একসময় করেছে, যখন হয়তো 2 মাস 3 মাস আগেও আমার নাটকের টিকিট বিক্রি শেষ হয়ে যেত, মানুষ দাঁড়িয়ে থাকতো। আমি যখন চিটাগং থেকে শো গুলো নিয়ে আসতাম, ইভেন চিটাগংয়েও আমার এই ধরনের ঘটনা হয়েছে। আমি যখন চিরকুমার সভা করি, তখন দেখা গেছে মাঠের ভিতরে মানুষ দাঁড়িয়ে আছে শুধু একটা টিকিটের জন্য, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু পরে এক সময় মনে হলো না যে এটাই শেষ হতে পারে না, কারণ আমাদের আকাঙ্ক্ষাটা তো অনেক বড়, আমাদের ভাবনার জায়গাটা তো ভাবতে হবে, আমাদের নতুন কিছু ভাবতে হবে, জানতে হবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমি থিয়েটারটা করি, এবং সেই জন্য আমি সবসময় নিজেকে থিয়েটারের একজন ছাত্র হিসেবেই আমি দেখতে চাই, কারণ এর কোনো শেষ নাই। এ এত বড় একটা স্পেস যে এখানে একটা সমুদ্রের ভেতর থেকে যদি এক ফোঁটা ওই শিশিতে করে যদি সমুদ্রের পানি নিয়ে আমি যদি মনে করি যে আমি সমস্ত সমুদ্রটাকে দেখে ফেলেছি, তাহলেই বোধহয় গন্ডগোল। সেই জন্যই আমার খুব ভয় হয়, এবং সেই জন্য আমি এখনো ওই ওই খোঁজে আছি, আরো খুঁজছি, দেখছি ইত্যাদি, এবং একটা আশার ভেতর থেকেই আমি দেখার চেষ্টা করি। এবং এই যে ক্রাইসিস, যে কোনো ক্রাইসিসের মুহূর্তেই কিন্তু আমাদেরকে ক্রিয়েটিভ করে তোলে। কারণ আমি কিন্তু ঢাকাতে বেশ কিছুদিন আমি আটকে আছি, এবং আমি নানা রকম ইয়েতে দেখেছি, মানে এই ধরনের ফেসবুক প্রোগ্রামে, নানা রকম প্রোগ্রামের ভেতর আমি দেখেছি সবাই খুব চিন্তিত, সবাই ভাবছে কি করে আমরা থিয়েটারের একটা শেপ দিতে পারি। নানা রকম রিকমেন্ডেশন হচ্ছে, এটা হচ্ছে, চিন্তার শেয়ারিং হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এই যে একটা অদ্ভুত, যেটা বহুদিন আমাদের থিয়েটারে আমি বলবো যে এক ধরনের একটা মিসিং লিঙ্ক ছিল, যেখানে কোথায় যায় যেন একটা সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেখানে এসে আমি এবার দেখলাম যে অদ্ভুত ধরনের ব্যাপার, সবাই ভাবছে এবং একসঙ্গে ভাবছে। তার কারণটা হচ্ছে আমাদের কিন্তু এখন আর কোনো আলাদা গল্প নেই, আমাদের গল্প কিন্তু একটাই। আমার যে গল্প, আপনারও সেই গল্প, আরেকজনের সেই গল্প, আমরা যারা থিয়েটার করি আমাদের প্রত্যেকের গল্পটা কিন্তু এক হয়ে গেছে। প্রতিটা মানুষের গল্প কিন্তু এক। এখন 18 কোটি মানুষের 18 কোটি গল্প নেই, আর ওই একটা গল্প এখন, সেইটাই হচ্ছে এই করোনা ভাইরাস। এর ভেতর দিয়ে বেঁচে থাকা, এর ভেতর দিয়ে টিকে থাকা। তো সেই জন্য আমি বলবো যে আমি যে কথাগুলো বলবো সেটা আমার চিন্তা এবং ধারণা। এটা কিন্তু আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি কিন্তু বলতে চাইছি না এইটাই হবে। আমি মনে করি যে এখনো সময় আসেনি একেবারে ডেফিনিট কোনো একটা কথা বলা। এটা খুব ফ্লাকচুয়েটিং একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা আছি, আমরা উঠানামার মধ্যে আছি। আজকে লকডাউন উঠিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু আমরা কিন্তু কেউ বলছি না যে আমি বাইরে যেতে পারছি বা পারবো, বা সমস্ত কিছু মুক্ত হয়ে গেছে, মোটেও না। সবসময় আমরা এই এনকাউন্টারিং এর ভেতর দিয়ে কিন্তু আমরা নিজে থেকে বাঁচিয়ে রেখেছি এই পর্যন্ত। ইতিমধ্যে আমাদের প্রচুর বন্ধু বান্ধব চলে গেছে। তো যাই হোক, এসব দুঃখের কথা না বলে আমরা চলে যাই আমাদের আর্টিস্টিক স্পেস, যেটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যেমন আমি একসময় বলেছি, 10-12 বছর আগে কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমার থিয়েটার কিন্তু টেক্সট থেকে হয় না, আমার থিয়েটার কিন্তু স্পেস থেকে হয়। কারণ থিয়েটার আসলে স্পেস থেকেই শুরু হয়, এবং স্পেসকে কেন্দ্র করেই কিন্তু ড্রামাটিক স্ট্রাকচারটা তৈরি হয়। যেমন খুব ছোট্ট করে আমি বলি যে গ্রিক থিয়েটারের ওই অর্কেস্ট্রা যদি না থাকতো তাহলে কোরাসের প্রয়োজন পড়তো। আবার ওই নাটকটি যখন রোমে ঢুকে গেল, সেনেকা যখন আবার নতুন করে লিখলো, তখন কিন্তু আর কোরাস রইল না, কারণ ওই রোমান থিয়েটারের মধ্যে কোরাসের কোন। ঠিক একই রকম আমরা যদি দেখি যে
গ্লোব থিয়েটারের স্পেসটাকে কিন্তু শেক্সপিয়ার মাথায় রেখেই কিন্তু টেক্সটটা তৈরি করেছিলেন, এবং যে কারণে এটা খুব মজার ব্যাপার যে আপনি দেখবেন যে একটা অ্যাক্টের পরে বা সিনের পরে একটা সলিলোকি। কেন? তার কারণটা হচ্ছে ওই মুহূর্তটা সে তৈরি করতো সিনটাকে চেঞ্জ করা, তাই না? তো এইটা তো একটা ক্রাফটসম্যানশিপ। তো এই ক্রাফটসম্যানটা বুঝতে হয় স্পেসের সাথে কি করে টেক্সচুয়াল বডিটাকে মিলাতে হয়। তো তখন অনেকেই খুব অবাক হয়েছিলেন। আজকে কিন্তু এই পরিস্থিতিতে এসে কিন্তু আমার বিশ্বাস আপনারা সবাই রিয়েলাইজ করছেন যে স্পেসটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যদি স্পেসটা হারিয়ে যায় তাহলে আমি কি থিয়েটার করব? কারণ স্পেসের উপর বেস করেই তো ন্যারেটিভটা তৈরি হয়। কারণ প্রসেনিয়াম থিয়েটার আর ওই আধুনিক আলো বা ইলিউশনটা যখন আসলো মঞ্চের মধ্যে, তখনই তো রিয়েলিজমের মধ্যে ঢুকে গেল, তখনই তো হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ শুরু হয়ে গেল, তখনই তো অনেক বেশি ইন্টিমেট হলো, ডে টু ডে ল্যাঙ্গুয়েজটা নাটকের ভাষা হয়ে। তো এইটা এক একটা স্পেসে গিয়ে আমাদের যদি যে সমস্ত ট্রেডিশনাল ফর্ম আছে তার বেসিক জায়গাতেই কিন্তু স্পেস, ওই স্পেসটার কারণেই কিন্তু ওই ন্যারেটিভটা ওইভাবেই তৈরি হয়। তো যাই হোক, এগুলো আমাদের মাথায় রাখার সময় এসে গেছে। হ্যাঁ, যে এবং আমার খুব ভালো লেগেছে যে আপনারা সবাই, আমার নাটকের বন্ধুরা সবাই এই স্পেস, সেটা বাচ্চুভাই হোক, সেটা মুকুল হোক, নিত্যা হোক, সবাই কিন্তু এই স্পেস নিয়ে কিন্তু চিন্তার মধ্যে, এবং স্পেসটাকে কি করে সমাধান করা যাবে, স্পেসটিকে আমরা কি করে বের করে এনে আবার নাটকের মতো একটা উপযোগী করে তুলে নাটকটা করা। কেউ কেউ বলছেন যে আমরা বাইরে চলে গেলে কি হয়, এই যে তার মানেই হচ্ছে কিন্তু স্পেস, ড্রামাটিক স্ট্রাকচার থেকে তার 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 এটা হচ্ছে যে স্পেসটা, এবং স্পেসের কারণেই কিন্তু একটি নাটক কিন্তু আবার আমরা এই যে আমরা বলছি যে পারফরমেন্স টেক্সট, এই পারফরমেন্স টেক্সটটা তৈরি করতে হয় কিন্তু স্পেস থেকে, এবং তখনই এটা আর একটা নতুন রূপ তৈরি হয়, তার নতুন ব্যাখ্যা তৈরি হয়। কারণ থিয়েটার ফাইনালি একটা কিন্তু ইন্টারপ্রিটেশনের জায়গা, নতুন নতুন ইন্টারপ্রিটেশন। তা না হলে আমাদের হ্যামলেট বা শেক্সপিয়ারকে এত গুরুত্ব আমরা দিব কেন? তখন হাজার রজনীতে শেক্সপিয়ারের নাটক হচ্ছে, ম্যাকবেথ, হ্যামলেট বা যেটাই হোক, কিন্তু হাজারটা নাটকের ব্যাখ্যা কিন্তু হাজার, তাই না? যেমন আজকে যদি আমি যদি বলি যে এখন যদি একটা আজকের সময়ের সঙ্গে যদি আমি কিং লিয়ারের একটা জায়গায় আমি যদি বলি যে সবচেয়ে ভয়াবহ এবং মহামারীর সময়টা কখন, উত্তরে বলা হচ্ছে যখন একজন পাগল অন্ধকে পথ দেখা। আজকে কিন্তু শেক্সপিয়ারের এই সংলাপটি যদি আপনি ট্রাম্পের ক্ষেত্রে বা আমেরিকার যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে সেইখানে যদি আপনি এই সংলাপটাকে জুড়ে দিয়ে একটি নাটক তৈরি করেন তাহলে কি দাঁড়ালো? তার মানেই হচ্ছে থিয়েটারটা শেষ পর্যন্ত যে কিন্তু টাইম অ্যান্ড স্পেসের সঙ্গে যুক্ত, যেটাকে আমরা স্পেশিও টেম্পোরাল বলছি, এবং যেটার সাথে আপনার থিওরি অফ রিলেটিভিটির একটা ব্যাপার আছে, যেটা আইনস্টাইনের যে জায়গাটা যে টাইম অ্যান্ড স্পেসটাই হচ্ছে মূল জায়গা। ওইটাকে আমরা যতক্ষণ পর্যন্ত যুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটে না, এবং সেই জন্যই কিন্তু আমাদের স্পেস নিয়ে এত মাথা ব্যথার কারণ হয়েছে যে আমরা আমাদের এই সময়, এই টাইম এবং এই স্পেসটাকে আমি কি করে ধরবো আমার নাটকের ভেতরে বা আমার শিল্পের প্রকাশের ক্ষেত্রে। তো যাই হোক, আজকে আমি ওখান থেকে সরে এসে আমি ওই ডিসলোকেশনের জায়গায় চলে যাচ্ছি। আমি কিন্তু এখানে বলছি ডিসলোকেশন, আমি কিন্তু এলিনিয়েশন বলছি না, আমি আবারও বলছি আমি কিন্তু সেপারেশন বলছি না, ডিসলোকেশন বলছি। তো এই ডিসলোকেশনে যাবার আগে আমরা আমাদের শৈল্পিক অবস্থানটা একটু দেখি যে আমাদের আর্টিস্টিক স্পেসটা কি, আসলে কোন স্পেসে আমরা থিয়েটারটা করছি।
এই তো আমাদের স্পেস। এখন এই স্পেস থেকে আমরা কি করতে পারি, কি করব? এই যে আইসোলেশন, সেপারেশন, এটা কি করে আমরা অ্যাডজাস্ট করব? এখন যদি এখানে যদি আমি সিট গুলো সরিয়ে দিই, তাহলে এটা তো আরেকটা নেকেড একটা স্পেস তৈরি হবে। সেই নেকেড স্পেসটাকে আমি কি করে আমার ড্রামাটিক স্ট্রাকচারের মধ্যে আমি আনবো এবং আমার ন্যারেটিভের মধ্যে আনবো। যেমন এরপরে যদি আমি এবার যাই আরেকটি স্পেস, যেটা একেবারেই আমাদের ধরে নিয়ে আমরা শিল্পকলার এই ধরনের একটা স্পেস। এখন এই স্পেসটা তো ভেঙে যাচ্ছে, তো এটা যদি ভেঙে যায় তো আমি কি করব? আমরা কি তাহলে থিয়েটার করব না? আমরা যদি থিয়েটার করি তাহলে কিভাবে সেটা করব? এই স্পেসটাকে আমি আবার রিমেক করব কি করে? এইসব নানা রকম প্রশ্ন এবং চিন্তা ভাবনা এগুলো আসতেই থাকে ক্রমাগত। এটা যেমন শুধু আমার না, আমরা যারা থিয়েটারের সাথে সাংঘাতিক রকম ভাবে ইনভলভ, নানাভাবে ইনভলভ, আমাদের সবার মধ্যেই কিন্তু এই চিন্তা। আমরা এখান থেকে দেখি এরপরের স্পেসটা আমরা কি দেখছি। চাঁদা এখানে এসে এখন এই দুটো জায়গা থেকে আমি একটা ব্লক আমি তৈরি করছি, যেটাকে আমি বলছি হাইপোথেটিক্যাল কনসেপ্ট অফ কোভিড-19 থিয়েটার আর্কিটেকচার অ্যান্ড স্পেস। এই কনসেপ্টটা আসলে আমার কাছে যেটা বেনথাম এবং মিশেল ফুকোর যে প্যানঅপটিকন যে কনসেপ্টটা, ওই কনসেপ্ট থেকে আমার ভেতরে কাজ করছে যে আমরা তো আলটিমেটলি কি হচ্ছে যে আমার বডি মানে আমাকে বডিকে আমার বডিকে নিয়ন্ত্রণ করছে এবং এখানে নলেজ এবং পাওয়ার যুক্ত হয়ে গেছে। তো এই সমস্ত অবস্থার ভেতর দিয়ে আমি কি করে এই ধরনের এটা কিন্তু একটা হাইপোথিসিস, এটা যে ঘটবে তা না, এটা হাইপোথিসিস। তো এইটাকে আমি কি করলাম যে আমি অনেকগুলো ফর্মকে একটা ইয়ের মধ্যে এনে, একটা ব্লকের মধ্যে এনে এটাকে আমি যুক্ত করে দেখছি যে আমি কি করব এবং আমি অডিয়েন্সকে কি করে রাখবো এবং যে অডিয়েন্স এবং অ্যাক্টরদের যে ইন্টারাকশনস এর জায়গা, এখান থেকে যে এই ধরনের একটা ভিজুয়াল আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা ভিজুয়াল হতে পারে। এই ভিজুয়ালটা আপনারা একেবারে শেষে, যে আমি যখন শেষ করব আমার আলোচনাটা, এর ফাংশনাল জায়গাটা আপনারা দেখতে পারবেন, এর মোশনটা কিভাবে তৈরি হয়, এই ড্রামাটিক ইম্প্যাক্ট বা ইফেক্টটা কি করে আমরা দেখতে পারি বা হওয়ার সম্ভাবনার জায়গাটা। ফাইনালি কিন্তু আমরা টেকনোলজির মধ্যে ঢুকে গেছি, এখান থেকে আমাদের বের হবার কোনো সুযোগ নাই। আজকে বুঝতে হবে যে ট্রেড ওয়ার চলছে, যেই ট্রেড ওয়ারের কেন্দ্রবিন্দুতে একসময় পেট্রোল ছিল, আজকে কিন্তু ট্রেড ওয়ারের কেন্দ্রবিন্দুতে কোনো পেট্রোল নেই। যে পেট্রোলের জন্য কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে, সভ্যতার পর সভ্যতা ধ্বংস করা হয়েছে, সেই পেট্রোল কিন্তু এখন মূল্যহীন হয়ে পড়েছে। আজকে সেই পেট্রোলের জায়গায় রিপ্লেস করছে কে? সেটা হচ্ছে মেডিসিন এবং ভ্যাকসিন। আজকে সমস্ত রাজনীতি কিন্তু ঢুকে গেছে মেডিসিন এবং ভ্যাকসিনের মধ্যে। এইটার মালিক কে হবে? এবং প্রতিদিনই কিন্তু আমরা খবর পাচ্ছি এই এসে গেছে, 90 দিনের মধ্যে এটা চলে আসবে, অমুক হবে, তমুক হবে। আজকে দেখলাম যে খুব মজার ব্যাপার, হোমিওপ্যাথিক ওষুধ চলে আসছে যে এইটা খেলে হয়ে যাবে কাজ। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা একটা পাজল সিচুয়েশন কিন্তু চলছে। কি অদ্ভুত ব্যাপার আপনি দেখেন। তো এর সাথে আরেকটা যেটা আছে সেটা কিন্তু সাইবার স্পেস। খেলা কিন্তু এখন সাইবার স্পেসের মধ্যে ঢুকে গেছে। আপনি চিন্তা করেন যে হার্ভার্ডের বিশেষজ্ঞরা স্বামী স্ত্রীর যৌন সম্পর্কের ক্ষেত্রে পর্যন্ত তারা এখন নিয়ম বেঁধে দিচ্ছে, তোমার নাকের মধ্যে মুখোশ থাকতে হবে এবং মুখোশ ছাড়া তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে করতে পারবে না, সম্পর্ক তৈরি করতে পারবে না। এবং সবচেয়ে ভালো হয় তোমরা যদি ভার্চুয়াল স্পেসে দুইজন দুই রুমের থেকে একটা সম্পর্ক তৈরি করো। এখন বুঝুন আমাদের ঠেলা, বুঝুন আমাদের অবস্থাটা কি, আমরা কোন অবস্থার মধ্যে আছি এবং কোন ধরনের রাজনৈতিক বলয়ের মধ্যে আমরা ঘুরপাক করি। এবং সেখান থেকে কিন্তু আমাদের বের হতে হবে। আমি তো বললাম যে আমরা কিন্তু প্রত্যেকের কিন্তু শত্রু হয়ে দাঁড়াচ্ছি। আজকে কিন্তু পিতা সন্তানকে রিজেক্ট করছে, অস্বীকার করছে,
করোনায় মারা গেছে, বলছে না ও আমার বাপ না। আজকে সন্তানকে বলছে, বাবা মা অস্বীকার করছে আমার ইয়ে না, আমার সন্তান না। আজকে মানুষের কোনো নাম নেই, অক্ষরের ফিগারে রূপান্তরিত হয়েছে। কবরস্থানে কবরগুলোর উপরে শুধু আপনি নাম্বার খুঁজে পাবেন, 1200, 500, 300 এরকম শুধু নাম্বার। মানুষ কিন্তু একটা ফিগারের মধ্যে ঢুকে গেছে। আজকে এই করোনায় আক্রান্ত হওয়া মানে হচ্ছে যে একটা অভিশাপ, ঠিক মধ্যযুগের প্লেগে আক্রান্ত হওয়ার মতো, যে এই প্লেগের ক্যারিয়ার হচ্ছে এরা তাদেরকে মেরে ফেলো, আগুনে পুড়িয়ে ফেলো। ঠিক একই ঘটনা কিন্তু আজকে আমার বাবার, যে বাবা কষ্ট করে সংসার চালিয়েছে, ছেলে মেয়েদের মানুষ করেছে, সে বাবা আক্রান্ত হয়েছে, ঘরের মধ্যে তালা দিয়ে রেখে দিয়েছে। 3 দিন পরে বাবা মারা গেছে, জানালা দিয়ে ফ্যামিলি, পরিবার, স্ত্রী দেখছে মানুষটা মারা গেছে কিনা। এর চেয়ে ভয়ঙ্কর কাফকাস সিচুয়েশন আমার উদাহরণ দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই। আমরা কিন্তু সেই কন্ডিশনের মধ্যে আমরা ঢুকে গেছি, এবং সেই অবস্থার ভেতর থেকেই আমাদের কিন্তু পথটা বের করে আনতে হবে। এটা শুধু এক ধরনের মহামারী না, এই মহামারীটা কিন্তু রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে এই মহামারী। এবং এই সেপারেশন এবং এই এটা কিন্তু আইসোলেশন, এটা কিন্তু একটা দীর্ঘ মেয়াদী। এবং সেই সেপারেশন এবং আইসোলেশন থেকে সাদা ছবিটা দেখি আজকে আমাদের সারা পৃথিবীর থিয়েটারের মানুষরা, এটা আমার আর্জেন্টিনার বন্ধুরা পাঠিয়েছে, তারা এইভাবে এখন এই দর্শকের স্পেস গুলা তৈরি করার চেষ্টা করছে। এবং কি ভয়ঙ্কর অবস্থাটা এখন বলুন। এখন কথাটা হচ্ছে যে এইখানে যদি আমাকে নাটক করতে হয়, তাহলে নাটকের স্ট্রাকচার তো ভেঙে ফেলতে হবে, নতুন করে একটা ন্যারেটিভ আমাকে তৈরি করতে হবে। সেই ন্যারেটিভের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, সেই ন্যারেটিভের জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে, সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোথায় এসে আমরা পৌঁছবো এবং কিভাবে পৌঁছবো, এবং আমাদের থিয়েটারের রূপটাই বা কি হবে। আমরা কিন্তু নিউ রিয়েলিটির মধ্যে ঢুকে গেছি, একটা নতুন সোশ্যাল অর্ডার শুরু হয়ে গেছে। আমরা বুঝতে হবে যে আমরা কিন্তু পার্সোনালিটি সোশ্যাল ডিসঅর্ডারের মধ্যে ঢুকে গেছি, যেটাকে আমরা সোশিওপ্যাথ বলি, যেটা একটা ভয়ঙ্কর সংকট। কিন্তু আমরা কেউ কিন্তু এখন সুস্থ নেই, এবং আমাদের কিন্তু অসুস্থ করে ফেলা হচ্ছে। এই কোভিডের যে লকডাউন পিরিয়ডে আমার কাছে মনে হলো পুরো ঢাকা শহরটা একটা প্রিজন, এবং প্রত্যেকে আমরা বন্দী, এবং প্রত্যেকে আমরা ভিজিলেন্স, একজন আরেকজনকে দেখছি। এবং আমি আমার ঘরটাকেও কখনো কখনো চিনতে পারছি না, এটা কি আমি, আমার ঘর, আমি কোথায়। আমার এই ধরনের একটা সমস্যার মধ্যে কিন্তু আমরা সবাই ঢুকে গেছি। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ওই জায়গার থেকে যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা নতুন কোনো চিন্তা আমরা করতে পারবো না। এরপরে যে জায়গাটা, সেটা আমি বারবার বলছি, সেটা হচ্ছে অ্যাংজাইটির জায়গাটা। ওই অ্যাংজাইটির জায়গাটাই হচ্ছে এর আর্টিস্টিক জায়গাটা, এর ন্যারেটিভের জায়গাটা, এর এস্থেটিক্স এর জায়গাটা। এখন এই এস্থেটিক্সটা কি সিঙ্গেল এস্থেটিক্স হবে, নাকি এটা ডাবল এস্থেটিক্স হবে, না এটা কো এস্থেটিক্স হবে, না এটা প্যারালাল এস্থেটিক্স হবে, কি ধরনের এস্থেটিক্স হবে, এটা ভাবতে হবে। কারণ আমি যদি এখন এর মধ্যে ঢুকে যাই, আপনার আমি যদি ভার্চুয়াল এবং রিয়েল স্পেসকে একসঙ্গে নিয়ে আসি, তাহলে এস্থেটিক্সটা ভেঙে যাচ্ছে, তাই না? সেটা তো আর একটা এস্থেটিক্স হচ্ছে না। তো এই দুটো এস্থেটিক্স এর একটা জাক্সটাপোজ আমাদেরকে তৈরি করতে হচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমি 1914 সালে আমি ম্যাকাব্রে করেছিলাম। কারণ আমার একটা সন্দেহ ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং এই ধরনের পরিস্থিতির যদি আমরা শিকার হই, তাহলে আমরা ওভারকাম করব কি করে। তখনই কিন্তু আমি এই কাজটা শুরু করলাম, এবং আমার সবচেয়ে প্রিয় মানুষটা এবং আমার সবচেয়ে কাছের ক্রিয়েটিভ মানুষটা, সেটা হচ্ছে আহসান রেজা তুষার এবং অপু। আমরা রাতের পর রাত এক একটা প্রবলেম সলভ করেছি,
কত রাত আমি এটা ইয়ে নিয়ে কাজ করেছি আপনারা ভাবতে পারবেন না যে কত রাত কত ঘন্টা কাজ করেছি। সে কারণে একদিনকে আমি আমাদের বন্ধু অভিনেতা আফজালকে আমি বলছিলাম, ও যখন দেখতে আমি আফজাল এটা কিন্তু দেখো ফিল্মের এডিটিং টেবিলে বসে কাজ করার মতো, এর একটা বড় পোর্শন কিন্তু আমাকে টেবিলে বসে করতে হয়েছে, তারপরে এই দুটোকে আমাকে মিলাতে হয়েছে। কারণ আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমি এই ভার্চুয়াল স্পেস এবং ফিজিক্যাল স্পেসের ভেতর থেকে আর একটা লিমিনাল স্পেস আমি কি করে তৈরি করতে পারি, যেটা যদি কখনো আমরা ভার্চুয়াল স্পেসে থিয়েটারটা করি তাহলে থিয়েট্রিক্যালিটিটা আমি কি করে রক্ষা করব, করে তারপরে আমি ভার্চুয়ালের ভিতর ঢুকবো কি করে, ওই জায়গাটা ওই সন্ধানটা বের করা। ওই যে আমি বললাম যে আমি সবসময় আমি এই সম্ভাবনার জায়গাটা আমি বের করার চেষ্টা করে গেছি ক্রমাগত। আমি কখনো থিয়েটার ওই কার সাথে কি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা কখনো ছিল না, এখনো নাই। আমি মনে করি যে থিয়েটার একটা সাংঘাতিক মাধ্যম এবং এই মাধ্যমের ভিতর দিয়ে সম্ভাবনার জায়গাগুলো খুঁজতে হবে, নতুন নতুন পথ বের করতে হবে, নতুন নতুন আর্টিস্টিক এক্সপ্রেশন তৈরি করতে হবে। না হলে শিল্প হবে কেন, তাহলে শিল্পের মুক্তি হবে কেন? সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, আপনারা তো অনেকেই আমার এই কাজটি দেখেছেন, যে আপনারা দেখবেন আমি কথা প্রসঙ্গে বলতে থাকবো যে দেখেন আমি কিভাবে করছিলাম জিনিসটা। এটা কিন্তু সম্পূর্ণ ভার্চুয়াল কিন্তু থিয়েট্রিক্যাল, দেখেন যেখানে 3 ডাইমেনশনাল কোয়ালিটি, এটা ভেঙে গেল। আবার আমি ভার্চুয়ালের মধ্যে ঢুকে গেলাম, এখান থেকে আবার আমি কিন্তু আমি রিয়েল স্পেসের মধ্যে ঢুকে গেলাম এবং সেখানে আমি ভার্চুয়াল স্পেসকে ক্রস করছি। দেখেন, হ্যাঁ, ভার্চুয়াল স্পেসকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমি এরপরেই কিন্তু আমি চলে আসছি আর একটা জায়গায়, আমি কিন্তু একটা রিয়েল স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছি এবং সেটা এক ধরনের একটা ড্রিম ওয়ার্ল্ড তৈরি করার একটা স্বপ্নের রক্ষা করতে গেলে ডাবল পার্সপেক্টিভটা কিন্তু খুব প্রয়োজন। এই ডাবল পার্সপেক্টিভ যদি না করতে পারতাম তাহলে কিন্তু টেলিভিশন নাটক হয়ে যেত, এটা কিন্তু থিয়েট্রিক্যালি থাকতো না। আমি যদি এই কাজটি এখন টেলিভিশনে দিই, এটা কিন্তু একদম মনে হবে যেন একটা থিয়েটার দেখছি আমি। যেমন এখানে আপনি দেখেন যে রিয়েল বডি, এগুলো কিন্তু রিয়েল সমস্ত কিছু এবং তার সাথে কিন্তু ভার্চুয়াল। এটা কিন্তু একটা ভার্চুয়াল এবং ইমাজিনারি কিন্তু 3 ডাইমেনশনাল ডাবল পার্সপেক্টিভ, এবং এটা কিন্তু একটা ফলস, কিন্তু এটা কিন্তু দেখতে মনে হচ্ছে রিয়েল থিয়েটার। এই দেখেন সত্যি জানালাটা দিয়ে ওরা উঠছে আপনাকে কিন্তু ওই জায়গাটা, ওই মেক বিলিভের জায়গাটা নিয়ে চলে গেল এবং সেখান থেকে এটা মিলিয়ে গেল। সো দ্যাট এইরকম একটা জায়গা থেকে কিন্তু আমি থিয়েটারের পরীক্ষা নিরীক্ষাগুলো করার চেষ্টা করেছি এবং আমার সামনে কিন্তু এই ধরনের স্বপ্ন ছিল, কিন্তু আমার অনেক বন্ধুরা বলে ফেললেন যে আমি অনাহত, আমি এই সমস্ত টেকনোলজি এনে আমি থিয়েটারকে ধ্বংস করছি। আজকে কিন্তু আপনাদেরকে বুঝতে হচ্ছে যে কত গুরুত্বপূর্ণ এখন ভার্চুয়াল স্পেস। আমি ভার্চুয়াল স্পেসকে চ্যালেঞ্জ করব কি করে, আমি টেলিভিশনের সাথে চ্যালেঞ্জ করব কি করে, আমি ফিল্মের সঙ্গে চ্যালেঞ্জ করব কি করে, আমাকে তো আমার ভাষায় সেই ভার্চুয়াল স্পেসে ঢুকতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত এবং 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 ভার্চুয়াল স্পেসে কাজ করতে গেলে আপনারা আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন, কারণ আপনারা খুব ভালো লাগছে আমার, এটা খুব দরকার দর্শকের সাথে একটা সম্পর্ক রাখা, অভিনেতাদের সাথে অভিনেতাদের একটা সম্পর্ক রাখা, এই যে রেগুলার আপনারা কথাবার্তা বলছেন, আপনারা নাটক করছেন, ইউটিউবে নাটক নিয়ে আসছেন, নানাভাবে আপনারা করছেন, কিন্তু রাতটা বুঝতে হবে
যে আমার থিয়েট্রিক্যালিটিটাকে রেখে, আমার থিয়েট্রিক্যাল এক্সপ্রেশনটাকে রেখে কিন্তু আমাকে ভার্চুয়াল জায়গায় যেতে হবে। কারণ ওইটা যদি আমি করতে না পারি তাহলে কিন্তু আমি কিন্তু আমার শিল্পকে ধরে রাখতে পারবো না। আমি অন্তত পক্ষে আমি এটাকে, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি এইভাবেই আমি দেখার চেষ্টা করি। যাই হোক, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা জানেন যে এই করোনা ভাইরাসে একটা বড় ডিভাইস, এখন এই ডিভাইসটা কিন্তু আমাদের মানব সত্তার হুমকিতে ফেলে দিয়েছে, এবং সেটা হচ্ছে মুখোশ। এই মুখোশটা আমরা কি করব এটা? কারণ আমার মুখে যখন মুখোশটা দেওয়া হচ্ছে, আমি কিন্তু এই মানুষটা থাকছি না। আমার সাইকোলজি, আমার ইমোশন, আমার ফিজিক্যাল কন্ডিশন সমস্ত কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং সেই আগের মানুষটা কিন্তু আমি আর রইলাম না। দ্বিতীয়ত হচ্ছে, এই মুখোশটা তৈরি করা হয়েছে একটা মিলিটারি নাম্বারিং এর মতো। করোনা ভাইরাস মাস্ক N95, KN95, 3M8210, এ তো মিলিটারি উইপেন্স এর মতো লাগছে আমার। তারপরে আমরা যাই শাহাদাত, এরপরে এই ধরনের আর একটা ভেরি টেকনোলজিক্যাল কাইন্ড অফ মাস্ক চলে আসছে, এবং এইটা হয়তো, এই ধরনের মাস্ক হয়তো শেষ পর্যন্ত ব্যবহৃত হবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে। এই যে এর আগের স্লাইডটা একটু দেখি শাহাদাত, পেছনের স্লাইডটা, এই যে অবস্থাটা, এই পেছনের স্লাইডটা হোল্ড করতে হবে। এই যে জায়গাটা, এটা যদি হয়, এটা আমি কি হলাম? আমি তো অবজেক্ট হয়ে গেছি, আমি তো আর বিং নাই, আমি আর একটা হ্যাভিং হয়ে গেছি, আমার কোনো কিছুই নাই, আমি একটা জাস্ট একটা স্কাল্পচার, আমার কোনো শক্তি নেই মুখ করে। আমি তো আর বিং যদি হারিয়ে যায়, তাহলে তো অভিনেতা ডেড হয়ে গেল। তারপরে আমি যাই, এর পরের স্লাইডটায় আমি যাই শাহাদাত, এর পরের স্লাইডে আমরা যেতে পারি শাহাদাত? স্যার এটা এই যে দুটো মাস্ক দেখেন, এই যে কুকুরটার মুখে একটা মাস্ক, মানুষটার মুখে একটা মাস্ক। এখন বলুন, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এর মধ্যে কি পার্থক্য আছে আপনি বলুন। এখন এইরকম একটা সিচুয়েশনের মধ্যে যদি হয়, তাহলে আমার অভিনেতাকে আমি কি করব? এখন প্রশ্ন এসে যায় যে তাহলে আমাদের পুরনো যে সমস্ত অ্যাক্টিং থিওরি, অ্যাক্টিং টেকনিক, অ্যাক্টিং মেথডোলজি, সিস্টেম, এগুলো আমরা কি করব? এইরকম একটা অবজেক্ট আসার পরে কি আমরা স্টানিস্লাভস্কির সেই অ্যাপ্রোচ নিয়ে আর কাজ করতে পারবো? কারণ ওই সাইকিটাই তো চেঞ্জ হয়ে গেছে, ওর ইমোশনটাই তো চেঞ্জ হয়ে গেছে, ওর ফেসটাই তো হারিয়ে গেছে, ওর রেজোনেটরের জায়গাটাই তো ব্লক হয়ে গেল। আমরা কি মাইকেল চেখভকেই বা আমরা কোথায় রাখবো? স্টার্সবার্গকেই বা আমরা কোথায় রাখবো? আমরা কি মায়ারহোল্ডের বায়োমেকানিক্যাল থিওরির মধ্যে ঢুকে যাব? নাকি আমরা পোপেকে ধরবো? আমরা কি করব? নাকি আমরা ভক্তনগবের ফ্যান্টাস্টিক রিয়েলিজমের মধ্যে যাব? এ তো ভয়ঙ্কর, কারণ আমি তো আমার যে তত্ত্ব বা আমার যে অভিনয়ের যে ধারা, সেটাও তো আমি প্র্যাকটিসে রাখতে পারবো না, কারণ আমার আঙ্গিক, বাহ্যিক, সাত্ত্বিক, আহারিয়ার আমি কি করব? আমি তো টোটালি একটা অবজেক্ট হয়ে আসছি। এরপরে যে আজকে আমি যে ইন্টিমেট যে সম্পর্কগুলো, সেটা আমি কি করে করব? ধরুন ইমোশনটা, আমি বাবা, মঞ্চে আছি, শাহাদাত আমার ছেলে, 20 বছর পরে শাহাদাত ফিরে আসছে আমার কাছে। বাবা এবং ছেলের ইমোশনটা কি হওয়া উচিত বলেন? সব বাদ দেন, জড়িয়ে ধরার একটা ব্যাপার, কিন্তু এই অবস্থায় বলতে কি আমি ওই ইমোশনটা রাখতে পারছি? তাহলে আমাকে ওই ইমোশনটাকে আবার নতুন করে রিমেক করতে হবে অন দ্য বেসিস অফ দিস বডি। তো সবসময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি চাইলাম, মুখোশ পড়লাম, হয়ে গেল না, না, ওগুলো ভাঙতে হবে। ওগুলো কিভাবে কি করতে, তার মানে হচ্ছে যে আমাদের স্পেসের সাথে সাথে একটা নতুন
একটা একটা স্ট্রাকচারের মধ্যে আমাদের ঢুকতে হবে, নতুন শিল্পের সন্ধানে আমাদের যেতে হবে, অভিনয়ের জায়গাটা আমাদেরকে ভাবতে হবে, কারণ সমস্যার কথাটা তো আমরা বললামই যে আমরা শেষ পর্যন্ত যে একটা অবজেক্ট হয়ে যাচ্ছি। ভাবুন তো ফিল্মের অবস্থা কি। এই যে আমি দেখলাম যে আমাদের টেলিভিশন এবং ফিল্মের অভিনয় শিল্প মানে যে সংগঠক তারা সিদ্ধান্ত দিয়েছে, হ্যাঁ তোমরা শুটিং করতে পারো কিন্তু ইন্টিমেট সিন হবে না, চুমা খেতে পারবে না, এক বিছানায় শুতে পারবে না, 3 জনের বেশি ইয়ে করতে পারবে না। তো এই যে সেলফ সেন্সরশিপের ভেতর দিয়ে কি করে শিল্পের মুক্তি ঘটবে বলুন তো? এবং তারাই সেলফ সেন্সরশিপে যাচ্ছে। আমি কিন্তু আমরাই, আমারই বন্ধু তিনি কিন্তু বিরাট নেতা, তিনিই কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন, না তোমরা করতে পারো কিন্তু তোমাকে এই 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 জিনিসগুলোকে মেনে নিয়ে যেতে হবে। তার মানেই হচ্ছে যে ওই যে আমি প্রথমে বললাম যে আমরা সবাই ভিজিলেন্স, আমরা সবাই সবাইকে পর্যবেক্ষণ করছি, আমরা সবাই সবাইকে দেখছি, তার মানে আমরা সবাই পুলিশ। এইটাই হচ্ছে জর্জ অরওয়েলের থট পুলিশ, এইটাই হচ্ছে থট পুলিশ। এবং এইটাই হচ্ছে ডিস্টোপিয়ার জায়গাটা। এই ডিস্টোপিয়ার জায়গাটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। যাই হোক, আমরা আবার একটু পেছনে ফিরে যাই, যে আমরা দেখি এই ডিভাইসটাকে কোন জায়গায় কিভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে এবং সেটা আমাদের কাছে কি ইঙ্গিত বহন করে। কারণ আমরা থিয়েটারের লোক, আমরা সিম্বল এবং সেমিটিক কনসেপ্ট গুলোকে নিয়ে আমরা কিন্তু কাজ করি। আমি নানা মেটাফোরের ভেতর দিয়ে কিন্তু আমরা থিয়েটারের ভাষাটা তৈরি করি। সাধারণত আমরা একটু পেছনে যেতে পারি, রাইফেল গুলো একটু ইয়ে করো। হ্যাঁ, এই যে রাইফেল গুলো দেখছেন, এর যে সমস্ত নাম্বার AK-47, M4, G-36, দেখুন ঘটনাটা। তারপরেই দেখেন এরপরে কি হচ্ছে, এরপরের স্লাইড শাহাদাত। হ্যাঁ, আজকে দেখেন মিলিটারিজম এবং মেডিকেল সায়েন্স কিন্তু এক হয়ে গেছে, এই দুটোকে কিন্তু আলাদা করতে পারছে না। এবং দেখেন এই নাম্বার গুলো AK-47, M4, এদিকে বলছে N95, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তার মানে আমাদেরকে বুঝতে হবে পৃথিবী কিন্তু কোথাও যে একটা মিলিটারি ইজমের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। এটা একটা জাক্সটাপোজিশন কিন্তু মেডিকেল সায়েন্স এবং মিলিটারিজম। এবং এই জায়গা থেকে কিন্তু 2008-এ আমি একটা কাজ করেছিলাম, অ্যাম্পুটেশন, যেটা 111 এর এগেনস্টে এবং যেটা মিলিটারিজমের এগেনস্টে। যেই নাটকটি পরে শিল্পকলা একাডেমি বন্ধ করে দেয়, শো করার পরে আমাকে বলা হয় তুমি আর এই নাটক করতে পারবে না। আমি তো যথারীতি আমার নাটক বন্ধ করে দিলে কি করা যাবে, আচ্ছা পরে দেখবো কি করা যায়। এটা এই অ্যাম্পুটেশনটা আমরা একটু যদি দেখি তাহলে আপনার ধারণাটা পাবেন এবং আমি বলতে পারবো যে আমি কি করতে চেয়েছিলাম। প্রায় যে কোনো ধরনের ভ্রষ্টতা দূর করা যায় বর্তমানে এবং ভবিষ্যতে। অপরাধী দমন শল্য চিকিৎসা কার্যকর ভাবে প্রয়োগ করা যায় প্রতিষেধক শাস্তিমূলক চিকিৎসা হিসেবে। এছাড়া আরো প্রয়োগ করা যায় ব্যভিচারীর উপর, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠান অথবা সশস্ত্র বাহিনীর নন কমিশন কর্মচারীদের উপর, স্কুলের শিশুদের উপর, ছাত্রদের উপর, যারা দিন রাত শুধু ঘুমায় তাদের উপর। এছাড়াও যাদের আছে অথবা নিয়মিত বদভ্যাস আছে তাদের উপরে প্রয়োগ করে আরোগ্য করা যায়। ওই সময়ে কিন্তু আমি এই ভাবনাটা ভেবেছিলাম যে মিলিটারিজম এবং মেডিকেল সায়েন্সের যে জায়গাটা, এই যে -2 ফর্মুলা, এই যে ডিসলোকেশন, এই যে সেপারেশন, সেইটাকে আমি কি করে এবং আমার এক্সপ্রেশন তৈরি করতে পারি।
আমার কথা হচ্ছে যে আমি এইভাবেই থিয়েটারটা দেখি, এইভাবে ভাবি, এইভাবে থিয়েটার অনুসন্ধানটা করি। এরপরে আমি আরেকটা জায়গা, এটা আরো একটা জায়গা, শাহাদাত আমরা শাহাদাত স্যার হ্যাঁ, আমরা পরের মুখোশগুলোতে যাই, যে জি। মুখোশ কি করে ইয়ে ক্যাপিটালিজমের প্রোডাক্ট হয়ে গেল, ওই জায়গায় আমরা আসি। হ্যাঁ, দেখুন আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রি দখল করে ফেললো কিন্তু কোভিড মাস্ক, এবং এটা কি করে প্রোডাক্ট অফ ক্যাপিটালিজম হলো। তাহলে এবার বুঝতে হবে এই মুখোশ খুব সহসা আমাদের মুখ থেকে কিন্তু নামতে যাচ্ছে না, এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তারপরেটাই যাও, দেখুন অবস্থাটা কি, তাই না? যে কিভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে ফ্যাশন ডিজাইনাররা এখন এই মুখোশ নিয়ে কাজ করছে, এখানে কোটি কোটি বিলিয়নের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো ওইটা চিন্তা করে লাভ নাই যে খুব সহজভাবে আমরা এর থেকে মুক্তি পাবো। শেষ পর্যন্ত এসে এটা কি হয়, এটা জাক লাকার যে সাইকোলজিস্ট, আপনারা জানেন যে ফ্রয়েডের পরে, এবং যে বলছে দ্য সাবভার্সন অফ দ্য সাবজেক্ট এন্ড দ্য ডায়ালেকটিক অফ ডিজায়ার। এখন সেই স্পেসের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। আমার মুখে মুখোশ দেওয়ার পর কেউ আমাকে চিন্তা করতে পারছে না বলেই আমি আবার আমার একটা ছবি টি শার্টের মুখে দিয়ে আমি বলছি এইটা আমি। তো এখন আমাদের অবস্থা হচ্ছে এখন ওই জায়গায় আমরা চলে গেছি, কিন্তু যে এইটা আমি, এটাকে কিন্তু বলতে হচ্ছে অন দ্য বেসিস অফ দিস দ্য সাবভার্সন অফ দ্য সাবজেক্ট এন্ড দ্য ডায়ালেকটিক অফ ডিজায়ারের ভেতর থেকে। তো এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সবার সময় এসে গেছে, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমরা নতুন একটা স্পেসে আমরা ঢুকবো। এবং সেইটা করতে যে এই যে আজকে যে আমি প্যানঅপটিকনের যে ব্যাপারটা আমি বলছি, এই হাইপোথিসিস কিন্তু আমি শুরু করেছি কিন্তু বহু আগের থেকে। এই কাজটি আমি ওই পালাকের সঙ্গে করেছিলাম, মুকুলের সাথে। মুকুল যখন বললেন মুকুল আমি একটা কাজ করতে চাই, আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আমাদের স্পেস নিয়ে ভাবতে হবে। এই ধরনের প্রশ্নের স্পেস যদি না থাকে, বা এটাকে যদি কোনো কারণে যদি ডিস্টার্ব করবেন আমরা কিভাবে তখন থেকেই কিন্তু তাহলে আমি তখন মুকুলকে বলবো, আমি যেমন করতে চাই যে প্রতিটা দর্শক তার নিজস্ব একটা সাইকোলজিক্যাল স্পেস থেকে নাটকটা দেখবে, এবং কোন দর্শকের সাথে কোন দর্শকের কোনো সম্পর্ক থাকবে না। এই আইসোলেশন এবং সেপারেশনটার জায়গা থেকে, এবং যেই জায়গাটাই কিন্তু ওই প্যানঅপটিকনের যে জায়গাটা, যে প্রিজন কনসেপ্টটা কিন্তু চলে আসবে। এই মেয়েটি একটা মধ্যবিত্ত মেয়ে, এই মেয়েটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে, একটা বেশ বড় মানে এক্সিকিউটিভে চাকরি করে। এক সময় এর সমস্ত পরিবার বন্ধু বান্ধব সবাই ওর কাছ থেকে চলে গেছে, এবং এই মেয়েটি একা থাকে একটা অ্যাপার্টমেন্ট হাউসে, এবং প্রতিটি মানুষ ওকে ওই ওই যে বললাম যে ওকে নজরদারির মধ্যে রেখেছে, ও কখন আসে কখন যায় ও কি করে, ওই কনসেপ্ট থেকে ঠিক যেভাবে আমরা জেলখানার দৃশ্যগুলো দেখি, হ্যাঁ, যে ওই যে ইয়ে যে একটা টাওয়ার, যে যে ওয়াচ টাওয়ার, সে দেখছে যে কোন ইয়ে কয়েদি কোথায় আছে, যদিও কয়েদি ওয়াচ টাওয়ারটা দেখতে পারবে না। সো এই যে আমি যে প্যানঅপটিকনের যে এবং নতুন যে জায়গায় আমি ঢুকতে চাচ্ছি, যে স্পেসের ভেতর আমি স্বপ্ন দেখছি এবং ভাবছি, আমি এখনো খুব প্রাথমিক অবস্থায় আছি, আমি এটাকে এক্সপ্লোর করার কথা ভাবছি, এবং সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আমার এই হাইপোথিসিসটা এবং আমার থিয়েটার আর্কিটেক্ট এবং ডিজাইনার এবং থিয়েটার ডিরেক্টর হিসাবে আমি সারা জীবনের যা অর্জন করেছি, যা যে সমস্ত অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি এক ধরনের একটা স্পেস, আমি হাইপোথেটিক্যাল স্পেস আমি করেছি, যেটা আপনারা বুঝতে পারবেন এর
মোশনটা দেখলে যে এটা কি করতে চাচ্ছে এবং কি করে আমি হিউম্যান ইন্টারাকশনস এর জায়গা টেকনোলজি দিয়ে ওই 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 হিউম্যান ইন্টারাকশনসটা কি করে তৈরি করব তার একটা ধারণা আপনারা পাবেন এবং ওই ধারণার থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য কোনো আমরা আলাপ করবো এরপরে আমার কনসেপ্ট প্যানঅপটিকন। শাহাদাত, তোমার বোধহয় কিছু কথা ছিল, আমরা কি ওইখান থেকে শুরু করি আমাদের আলোচনা? স্যার, আমার কিছু প্রশ্ন ছিল, সেটি আমার নিজের আবার অনেক নাট্যকর্মীর পক্ষ থেকে এখানে অনেক মানুষ প্রশ্ন করেছে স্পেস নিয়ে, যেমন ওপেন স্পেস নিয়ে কথা বলে অংশুমান ভৌমিক জিজ্ঞেস করেছে নীলু ভাই ওপেন এয়ার স্পেস নিয়ে নয়া বিন্যাস নিয়ে আপনি কি ভাবছেন। এর আগেও ওপেন স্পেস নিয়ে আমরা আরেকটি কথা পেয়েছিলাম যে ওপেন স্পেস নিয়ে ভাবনা কি হতে পারে। সাইদুর রহমান লিপন বলেছিলেন স্যার স্পেসের ধারণা প্রেক্ষাগৃহের বাইরে ওপেন এবং ন্যাচারাল স্পেসের গুরুত্ব কতটুকু। আবার এছাড়াও আমরা গত কিছুদিন যে ফেসবুকে আলোচনায় আমরা শুনছি যে এক্সিস্টিং স্পেসে আমরা থিয়েটারটা করবার জন্য ডিসইনফেক্টেড হয়ে স্পেসে ঢোকা, তাহলে এই আপনার এই কথাগুলো শুনবার পরে এখন তো মনে হচ্ছে আসলে আরো পিছিয়ে বা গোড়াতে আমাদের এবং স্ট্রাকচার এবং আর্কিটেকচার জায়গাতে আমাদের আলোচনাটা বোধহয় করতে হবে, কারণ এক্সিস্টিং স্পেসে মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে থিয়েটারটি করা। তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, যে কারণ অনেক বড় একটা গোষ্ঠী বা বড় সংখ্যক নাট্যকর্মী এভাবে ভাবছে যে এক্সিস্টিং স্পেসে থিয়েটার পারফরমেন্স নিয়ে, কারণ আসলে আমাদের মধ্যে তো অনেক রকম একটা তাগিদ থাকে, আমরা বর্তমান সময়কে নিয়েও যে কথাটি বলতে চাই সেই কথাটিও তো, যেহেতু আমি থিয়েটার কর্মী আমার তো থিয়েটার স্পেসে কিংবা অল্টারনেটিভ কোনো স্পেসে বলতে হবে। যেমন আমি কথাগুলো আমার অনেক বন্ধু নাট্যকর্মীকে বলি যে যার যেই মাধ্যমে কথা বলা দায়িত্ব তাকে সেই মাধ্যমেই কথা বলা উচিত। মহান মুক্তিযুদ্ধে যদি সবাই আমরা বন্দুক হাতে নিয়ে পশ্চিম দিকে দৌড়াতাম, পশ্চিম দিক বলতে মানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের লড়াইয়ের কথা বলছি আমি, যদি দৌড়াতাম তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চলতো কিভাবে এবং চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা কি করে দিত। কাজে আমি একজন নাট্যকর্মী, আমি একজন শিল্পী, আমি একজন সংগঠক, আমি আর্টিস্টিক এক্সপ্রেশনের মধ্য দিয়েই বলবো, তাহলে তো যে এক্সিস্টিং স্পেসটা আছে, যে আর্কিটেকচারাল যে বিষয়টি আছে, আমি তো আসলে স্পেসে ঢুকতে পারছি না। আমার তো মনে হয় তাহলে আমাদের এখন শিল্পীদের, সংগঠকদের আলোচনা করা উচিত এই স্পেসটাকে বা নিউ স্পেস আমরা কি করে রূপ দেব। স্যার যদি এই বিষয়ে কিছু বলতেন। প্রথম কথা হচ্ছে অংশুমান ধন্যবাদ, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এই মুহূর্তে মনে করছি যে আগে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা কিন্তু এখনো তৈরি হইনি, আমি বারবার বলছি, আমরা কিন্তু একটা ইমোশন থেকে থিয়েটারের কথা বলছি। আমাকে এটা নিয়ে ভাবতে হবে। এখন যেটা দরকার আমার মনে হয় একটা ল্যাব দরকার, থিয়েটারের ল্যাব, এবং যেখান থেকে আমরা এই ভাবনাগুলোকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি যদি সাইট স্পেসিফিক পারফরমেন্স, আপনারা তো জানেন যে আমার প্রচুর কাজ আছে, হ্যাঁ, যেগুলো সাইট স্পেসিফিক পারফরমেন্স আমার বহু কাজ আছে, কিন্তু আজকে কিন্তু ওইখানে আমি যেতে পারছি না, কারণ ওখানে আমাকে ভাবতে হচ্ছে তো ওই স্পেসটাকেও আমি কিভাবে ধারণ করব। কারণ আমাদের তো সংকট এখন ওই জায়গায় যে আমার তৈরি, আমরা তো না কেউ, আমরা কেউ তৈরি হইনি, এবং এই তৈরি হওয়ার জন্যই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা যেখানে সেটা সাইট স্পেসিফিক হোক বা সেটা আপনাদের ভাষায় ওপেন এয়ার হোক, প্রমিনাডে হোক, যেটাই হোক, কিন্তু কথাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা তৈরি কিনা। আমরা তো কেউ তৈরি না, আসলে
আমরা জাস্ট পাগল হয়ে গেছি থিয়েটারটা করার জন্য, কিন্তু আমার প্রস্তুতিটা কি আছে? কারণ এই জন্য আমার কাছে এখন মনে হয় যে আমাদের এইখানে যেমন আমি মনে করি যে শিল্পকলা একাডেমির একটা বড় দায়িত্ব হবে যে এইরকম ছোট ছোট ল্যাব তৈরি করা। এই ল্যাব গুলাকে আমাদের, যদিও আমার কখনোই ইচ্ছা নয় যে একেবারেই বলা যে এইটাই হতে হবে, ভাবতে পারেন আপনারা, এই ল্যাব গুলাতে খুব ইনোভেটিভ ক্রিয়েটিভ ডিরেক্টরদের কাছে ছেড়ে দেওয়া এবং তারা সেটাকে নিয়ে নানাভাবে খেলে একটা নতুন ধরনের স্পেস তৈরি করবে এবং সেইটা সামনে নিয়ে আসবে এবং তার ভেতর দিয়ে কিন্তু আমরা ওই ছোট্ট একটা কাজের ভেতর দিয়ে কিন্তু আমরা খুঁজে নিতে পারি। যেমন আমি ওই রিকোয়েস্ট কনসার্ট করেছিলাম কত বছর আগে, ওই যে মানে কি বলে পালাকারের সাথে, কিন্তু সেই ভাবনার থেকে কিন্তু আজকে আমার এত বড় একটা ভাবনার মধ্যে আমি ঢুকতে পারছি। আমি ওই ভাবনাটা না করলে কিন্তু আমি এত বড় ভাবনা আসতে পারতাম না। যেমন দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিতে হবে, কারণ মাস্টাররা তাদের দায়িত্ব এখন আমি মনে করি এতগুলো ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এই ডিপার্টমেন্টের শিক্ষকদের এখন দায়িত্ব হবে এই ক্রাইসিসের মোমেন্টে, এই মুহূর্তে তাদের নতুন নতুন ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা এবং সেটা নাটকের মানুষগুলোর সাথে এক ধরনের একটা শেয়ারিং এর জায়গা তৈরি করা এবং সেখান থেকে সম্ভাবনার জায়গাটা বের করা এবং তার পেছনে একটা গবেষণার জায়গাটা, গবেষণার স্পেসটাও পাশাপাশি রাখতে হবে, কারণ এটা বিশ্ববিদ্যালয়কে করতে হবে এবং এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। শুধু ক্লাসরুমে যে আমি কিছু মুখস্থ কথা বলে দিলাম, কিছু টার্ম বলে দিলাম, আমি তো বলেছি যে আমি এই মুখোশের উপরে হাইপোথিসিস আমার যেটা 2018 সালে এটা কালি কলমে বেরিয়েছে, নান্দি পাঠে বেরিয়েছে, আমি সেখানে আমার সমাপ্তি উপাখ্যানে আমি বলেছি যে সামনে এমন একটা সময় আসছে যে সময় মুখোশ হয়ে পড়বে থিয়েটারের কিন্তু মূল ডিভাইস, অর্থাৎ ওই মুখোশটাকে নিয়েই কিন্তু আমাদের বাঁচতে হবে। এই কথাটা যদিও করোনা ভাইরাসকে সামনে রেখে আমি বলিনি, আমি তখন পদচারণা এবং ভয়ঙ্কর শব্দের থেকে কিন্তু আমি এই অবস্থাটা আমি বুঝতে পারছিলাম এবং সমস্ত পৃথিবীর রাজনীতি একটা দক্ষিণ বলয়ের মধ্যে ঢুকে পড়ছিল, সেখান থেকে আমরা কি করে করবো এবং মাস্ক আসলেই খুব একটা বড় ডিভাইস হতে পারে যেটাকে আমার এক ধরনের স্কেপ করে বেরিয়ে যে সত্য কথাটা বলার সুযোগ থেকে যায়, যেটা কমেডিয়া দেলার্টে হয়েছে, যেটা আরিয়ানা নুশকিন করার চেষ্টা করেছে, যেটা অনেকেই করার চেষ্টা, যেটা আমিও করেছি প্রচুর পরিমাণে আমার থিয়েটার একটা বড় জায়গায় কিন্তু মুখোশের জায়গাটা দখল হয়ে আছে। আমি মনে করি যে আমার এই হাইপোথিসিসটা আপনারা আবার পড়বেন, যদি আপনাদের কাছে না থাকে এই সেন্টার ফর এশিয়ান থিয়েটারের শাহাদাতের সাথে যোগাযোগ করলেন এই লেখাটা আপনারা পড়ুন। এবং আমি 2018 সালে এই কথাটা বলেছি খুব স্পষ্ট ভাবে, আমি কিন্তু সবসময় কিছু না কিছু একটা সন্ধান কিন্তু আমি আপনাদেরকে দিয়ে গেছি যে এইখান থেকে এটা হতে পারে, এটা সম্ভাবনা এই জায়গা থেকে এখানে সরতে হবে। তো সেই জন্য আমি বলবো যে এইগুলো ভাবতে হবে, অ্যাক্টিং এর জায়গা নিয়ে ভাবতে হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে তাদের নতুন ভাবে পড়াশোনা করতে হবে, তাদের প্রচুর সুযোগ সুবিধা আছে, তাদের নানা রকম ইনোভেটিভ এক্সারসাইজ বের করতে হবে। শুধু স্টানস্তাভস্কি আর এখন তো স্টানস্তাভস্কি কাজে লাগবে না, এখন তো মাইকেল চেখভ কাজে লাগবে না, এখন তো স্টার্সবার্গ কাজে লাগবে না, তাহলে আমি কি করব? আমি মায়ের হলকে আনতে গেলেও তো আমাকে নতুন ভাবে এটাকে ব্লেন্ড করতে হবে, কারণ এটাকে একেবারে রূপান্তরিত করতে হবে, একেবারে একটা অ্যাডাপ্টেশনের ভিতর যেতে হবে। তো ওই অ্যাডাপ্টেশনটা করার জন্যই হচ্ছে কিন্তু আমরা এত কষ্ট করে সেই কতগুলো বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের ডিপার্টমেন্ট করেছি। থিয়েটারের ডিপার্টমেন্ট মানে কয়টা মুখস্থ কথা বলো না ছাত্রদেরকে বলে আমি চলে গেলাম, আমি একজন বিশাল শিক্ষক হয়ে গেলাম। আরে ভাই, এটা তো আপনার কাজ এখন। এবং আমি মনে করি যে নাটকের নেতাদের, নাটকের আমাদের যারা অত্যন্ত কাছের মানুষগুলো আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকজন যাদের ভয়েসের একটা মূল্য আছে, তাদের এখন কিন্তু কথা বলতে হবে, তাদের এখন কথা বলতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগকে অ্যাক্টিভ করতে হবে এবং সেখান থেকে বের করে আনতে হবে পথ। এই পথ শুধু
শুধু শুধু এটা কিন্তু প্র্যাকটিশিয়ানদের দায়িত্ব না, এটা কিন্তু একাডেমিশিয়ানদের দায়িত্ব, এবং তাই হয় পৃথিবীতে। তারা এই ইয়েগুলো, এই সূত্রটা আমাদেরকে দেয়, তারপরে এখন আমরা ওই একটা জায়গায় গিয়ে আমরা একটা অর্গানিক একটা কম্পোজিশনের মধ্যে আমরা ঢুকি, এবং সেখান থেকে আমরা পথ বের করে নিয়ে আসি। তো এতগুলো সংখ্যা, এতগুলো বিষয় আমাদেরকে মাথায় কিন্তু এখন রাখতে হবে, কারণ আমরা হুট করে কে দায়িত্ব নিবে? এই যে এই যে আমরা বলছি যে আমরা ইয়ে করব, আমি হুট করে প্রস্তুতি না নিয়ে আমি কি করে জনগণকে ডেকে বসবো যে আপনারা আছেন, থিয়েটার দেখেন? ওই দায়িত্ব একটা যদি দুর্ঘটনা ঘটে কে নিবে? আমি সেই জন্যই বললাম যে এখন আমাদের দায়িত্ব হবে আমাদেরকে এই ইনোভেশনের দিকে যাওয়া, নতুন নতুন স্পেসের কথা ভাবা, আমাদের নতুন করে থিয়েটারের ন্যারেটিভটা চিন্তা করতে হবে। সেটা যদি আমার লোকজ ধারার ভেতর থেকে ফর্মের ভেতর থেকেও ভাবতে হয়, কিন্তু ভাবতে হবে, কিন্তু সেই ভাবনাটার ভেতরেও কিন্তু একটা নতুন একটা জায়গা কিন্তু বের করে নিতে হবে, এবং সেইটাই হচ্ছে ইন বিটুইন স্পেস। এই ইন বিটুইন স্পেসটা আমাদেরকে তৈরি করতে গেলে এই ধরনের একটা প্রস্তুতি প্রয়োজন বলে আমি মনে করি। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেন্টার ফর এশিয়ান থিয়েটারের এই আয়োজনে আসবার জন্য আমরা কৃতজ্ঞ। আমি মনে করি এই সংকটে, এই মুহূর্তে মানুষ যার ভিন্ন ভিন্ন দায়িত্ব রয়েছে, সবাই চেষ্টা করছে নিজ নিজ দায়িত্ব পালন করতে। যিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করেন তিনি চেষ্টা করছেন ভ্যাকসিন তৈরি করতে, তিনি চেষ্টা করছেন ওষুধ তৈরি করতে। ফ্যাশন ডিজাইনারের কথা এসছে, তারা চেষ্টা করছে ভাইরাসকে প্রতিরোধ করতে পারে এমন কাপড় তৈরি করতে। ঠিক এই পরিস্থিতিতে থিয়েটার কেমন হতে পারে, থিয়েটারের রূপরেখা কোথায় যেতে পারে, এখানে থিয়েটার নিয়ে যারা গবেষণা করেন, থিয়েটার গবেষকদের অনেক দায়িত্ব রয়েছে গবেষণা করে আমাদেরকে পথ প্রদর্শন করতে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।